এখন আমরা আলোচনা করব জীবন ও বৃক্ষের একেবারে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়। লেখক মোতাহের হোসেন চৌধুরী জীবনকে তিনি বৃক্ষের সাথে তুলনা করেছেন। আমরা জীবনে অনেক সাহিত্যিক, অনেক লেখককে দেখেছি যারা জীবনকে বিভিন্ন কিছুর সাথে তুলনা করেছেন। কেউ বা নদীর সাথে, কেউ বা সাগরের সাথে, কেউ বা মাটির সাথে, কেউ বা পাহাড়ের সাথে। এক একজন এক একভাবে জীবনকে তুলনা করেছেন বিভিন্ন কিছুর সাথে। মোতাহের হোসেন চৌধুরী তুলনা করেছেন একটি বৃক্ষের সাথে। এবং এই জীবন ও বৃক্ষ এটি সংস্কৃতর কথা নামে একটি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মোতাহের হোসেন চৌধুরী জন্ম 1903 খ্রিস্টাব্দে বর্তমান লক্ষ্মীপুর জেলায় কাঞ্চনপুরে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় MA পাশ করেন। পেশাগত জীবনে তিনি শিক্ষক ছিলেন। 1926 সালে বাঙালি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বুদ্ধিবৃত্তির চর্চার প্রসার ঘটাতে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ। খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। মোতাহের হোসেন চৌধুরী মুসলিম সাহিত্য সমাজের অন্যতম পুরোধা ছিলেন। পুরোধা মানে কি? প্রধান ব্যক্তি ছিলেন, মানে তিনি যে এটা প্রতিষ্ঠা করছেন তার প্রধান ছিলেন তিনি। মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে যুক্ত অন্য সাহিত্যিক চিন্তকদের মধ্যে তিনি মনে করতেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা খুবই গুরুত্বপূর্ণ তার লেখা, এটা মনে রাখবে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। উদারপন্থী মানবতাবাদী চিন্তাধারার স্নাত মোতাহের হোসেন চৌধুরী মননশীল, চিন্তা উদ্দীপক ও পরিশীলিত গদ্যের রচয়িতা হিসেবে বাংলাদেশের লেখকদের মধ্যে বিশিষ্ট হয়ে আছেন। তার আলোচিত গ্রন্থ সংস্কৃতির কথা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যের এক মূল্যবান সংযোজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃতির কথা তার একটি প্রবন্ধ। তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেল এর সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা এবং বার্ট্রান্ড রাসেলের কনকিউস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের মধ্যে সুখ। সভ্যতা ও সুখ তার দুটি অনুবাদ গ্রন্থ। সভ্যতা এবং সুখ তার দুটি কি গ্রন্থ? অনুবাদ গ্রন্থ। এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষায় আসে। আমরা এখন লাইনগুলোর প্রতিটার ব্যাখ্যা আলাদা আলাদা করে দেখব। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা। তো সমাজের কাজ আমরা দেখি যে তোমাকে 1000 বছর বাঁচিয়ে রাখার কিছু নেই, তোমাকে বড় করে তোলা, তোমার আত্মসম্মান বৃদ্ধি করা, তোমার বিভিন্ন রকম জ্ঞান বুদ্ধির বিকশিত করা, এটাই সমাজের মূল কাজ হওয়া উচিত। বিকশিত জীবনের জন্য মানুষের জীবন আগ্রহ জাগিয়ে দেওয়া, মানে তুমি যাতে বিকশিত হতে পারো, তুমি যাতে নিজের বুদ্ধিকে আরো বেশি বিকশিত করতে পারো, তার জন্য জাগ্রত করা, বিবেক জাগ্রত করাই সমাজের কাজ হওয়া উচিত। স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। তো এখানে বলছে যাদের স্বল্প প্রাণ বা যারা ক্ষণস্থায়ী, স্থূল বুদ্ধি যাদের বুদ্ধি বিকাশ খুবই কম, জবরদস্তি প্রিয় যারা মানুষদেরকে চেপে ধরে কাজ করাতে পছন্দ করে, এরকম মানুষ দ্বারা আমাদের আশেপাশটা একেবারে ভরে গেছে। যারা নিজেরা কিছু করে না, অন্যকে করতেও বাধা সৃষ্টি করে। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, মানে তাদের মূল কাজ নিজের জীবনকে তারা কিভাবে উন্নতির পথে নিয়ে যাবে, অগ্রগতির পথে নিয়ে যাবে, সেটা তারা চিন্তা করে না। অপরের সার্থকতায়, মানে অপরে বা অন্য মানুষে যদি কিছু করতে চায়, পথে অন্তরায় সৃষ্টি করা। অন্তরায় মানে কি? বাধা সৃষ্টি করা। অন্যের পথেও তারা বাধা সৃষ্টি করতে চায়, কিন্তু নিজেরাও কিছু করবে না, অন্যকেও ভালো কিছু করতে দিবে না। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি, মানে ওরা সমাজ থেকে প্রেম এবং সৌন্দর্য এগুলোর স্পর্শ পায়নি বলে বা শিক্ষা পায়নি বলে তাদের অবস্থা হলো নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। তারা ঠিকভাবে চিন্তা করতে পারে না। এদের একমাত্র দেবতা অহংকার, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। তারই চরণে তারা নিবেদিত প্রাণ, মানে তারা সবসময় অহংকার, যে কোনো কিছু নিয়ে বড়াই করে, অহংকার করে। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এই সবেরই নিশান ওড়ানোই ওদের কাজ। তো তারা কি করে? ব্যক্তিগতভাবে কোনো কিছু যদি তাদের কাছে থাকে তারা সেটা নিয়ে অহংকার করে। পারিবারিকভাবে তাদের পারিবারিকভাবে যদি সমৃদ্ধি বা কোনো কিছু থাকে সেটা নিয়ে ওরা কি করে? অহংকার করে। নিজস্ব জাতি নিয়ে তারা অহংকার করে, এটাই ওদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, মানে তারা মাঝে মধ্যে মানব প্রেমের বা মানুষের জন্য ভালো বিভিন্ন বিষয়গুলো বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। এখানে এখন বলতেছে তারা মাঝে মধ্যে মানব প্রেমের কথা বলে বা মানুষের উপকার আসে এমন কথা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, কারণ সেখানে আন্তরিকতা নাই। যেমন আন্তরিকতা না থাকলে কারোর সাথে কথা বলে মজা পাওয়া যায় না। তো এই জন্য মানুষ কি করে? তারা বলতে আসে তো বলেই, এবং ওরা শুধু শুনতে থাকে, এগুলো জাস্ট বুলি বা কথার মতো ওরা কি করতে থাকে? শুনতে থাকে। তো এখান থেকে বোঝা যায় যে ওরা এগুলা নিজেকে মাঝে মধ্যে ভালো দেখানোর জন্য বা সমাজে বাহবা পাওয়ার জন্য এইসব মিঠা কথাগুলা বলে। তো এতে কোনো মানুষও বুঝে যায় যে এতে কোনো কাজ হবে না, মানুষও শোনার আছে তাই শুনে, এরপরে আর এগুলা নিয়ে কোনো কথা হয় না। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, মানে যারা মানুষের জন্য ভাববে, সূক্ষ্ম বুদ্ধি, যাদের বিচক্ষণতা আছে,
উদার হৃদয়, যাদের মন অনেক ভালো, গভীর চিত্ত ব্যক্তি মানে যারা গভীরভাবে ভাবতে পারবেন, যাদের কাছে বড় হয়ে উঠিবে জীবনের বিকাশ মানে যাদের কাছে জীবনকে বা মানুষের জীবনকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়াই যাদের কাজ হবে। কেবল টিকে থাকা নয়, কেবল সমাজে বেঁচে থাকা নয়, মানুষকে আত্মসম্মান বোধ এনে দেওয়া, এটাই তাদের কাজ হবে। তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। তো এখানের মধ্যে যেটা বলতেছে যে যারা মানুষের জন্য কাজ করবে তাদের প্রতীক হবে কোনো ছাঁচ বা কল নয় যেগুলাতে প্রাণ নাই, সজীব বৃক্ষ হবে তাদের প্রতীক, যাদের বৃদ্ধি হয়, গতি বাড়ে, যাদের বিকাশ হয় এবং ফুল ফল ধরে, যার মাধ্যমে ওরা মানুষদেরকে কি করতে পারে, সেবা করতে পারে। তো এরকম মানুষ চাই যারা সমাজের উপকারে আসবে। বৃক্ষের জীবনের গতি ও বিকাশের উপলব্ধি করা দরকার, মানে বৃক্ষের জীবনটা যেমন সেটা উপলব্ধি করা দরকার, নাইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হইবে না। না হলে দেখা যাবে আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি তাহলে এই কাজটা বহুদূর পর্যন্ত এগোতে পারবে না, বা মানুষের চোখের সামনে এই যে বিষয়টা আছে এটা কখনো ফুটিয়ে তোলা সম্ভব হবে না। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। তো এখন লেখক বলছেন তোমরা যদি বৃক্ষের দিকে তাকাও তাহলে জীবনের যে উপলব্ধিটা, আমরা কেন আসছি বা আমরা কি করব, সে উপলব্ধিটা সহজে বোঝা যায়। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন, তাই বারবার গাছের দিকে বা বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। মানে বৃক্ষের কাজ শুধু এটা না যে মাটি থেকে ও শুধু রস নিচ্ছে আর নিজে মোটাসোটা হচ্ছে, তাকে ফুল ফোটাতে হয়, মানে বৃক্ষকে কি করতে হয়, ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নাইলে তার জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। যদি সে মানুষের উপকারে না আসে তাহলে তার জীবনটা কি হয়ে যাবে, অসম্পূর্ণ হয়ে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করা প্রয়োজনীয়তা রয়েছে। তো লেখক বলতেছে তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে বা বৃক্ষকে দেখে আমরা শিখবো, এটা আমাদের প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। তো লেখক বলতেছে এর আগে অনেকে অনেক রকম দৃষ্টান্ত দিয়েছে, জীবনকে অনেক কিছুর সাথে তুলনা করেছে, কিন্তু এই গাছের সাথে তুলনার মতো তুলনা আর হয় না। অবশ্যই রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আনলো, তিনি জীবনকে অন্য কিছুর সাথে তুলনা করেছেন। ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করতে তিনি নদীর গতির মধ্যে মানুষত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। তাহলে রবীন্দ্রনাথ তুলনা করেছেন কিসের সাথে, নদীর গতির সাথে তিনি মানুষের জীবনকে তুলনা করেছেন। কারণ মানুষের জীবনে অনেক বাধা বিপত্তি আসে, এগুলাকে পার করতে হয় তাকে। তো নদীও যেমন এর হাজার বাধা বিপত্তি আসে কিন্তু সে বয়ে যায় তো বয়ে যায়। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতে উপলব্ধি হয়, মানুষের যে কষ্ট সেটা উপলব্ধি হয় কিসে, নদীর গতিতে, ফুলের ফোঁটাতে নয়। ফুল ফোটার মধ্যে দিয়ে সেই বেদনাটা প্রকাশ পায় না। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়। তো তিনি যুক্তি দিলেন যে ফুলের ফোঁটা সহজ বা ফুল ফোটা সহজ, কিন্তু নদীর গতি সহজ নয়। তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়, মানে তাকে অনেক বাধা অতিক্রম করতে হয়। কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধ হয় রবীন্দ্রনাথ ভালো করতেন। এখানে মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে মোতাহের হোসেন চৌধুরী যেটা বলতেছে যে যদি রবীন্দ্রনাথ ঠাকুর ফুল ফোটার বিষয়টার দিকে না তাকিয়ে কিভাবে গাছ থেকে ফুল ফোটে সেই বিষয়টার দিকে তাকাতেন তাহলে মনে হয় তিনি আরো ভালো একটা বিষয় লিখতে পারতেন। তপবন প্রেমিক মানে হলো যে যারা বন জঙ্গলে থাকেন বা তপস্যা করেন, যারা গাছপালা পছন্দ করেন বা ওই সব জায়গার মধ্যে তপস্যা করেন। রবীন্দ্রনাথও ছিলেন প্রকৃতিক প্রেমী একজন লেখক, তাই বলল তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। তো তপবন প্রেমিক বা এই যে গাছপালা প্রিয় মানুষ তিনি যে এটা করলেন না কেন সেটা তিনি খুঁজে পাচ্ছেন না, জানি বলা হবে। তো তিনি বলতেছেন হ্যাঁ আমি বুঝছি যে অনেকে এটা বলবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে বৃক্ষের ফুল ফোটা তা ততটা স্পষ্ট হয়ে ওঠে না। তো বলতেছে যে নদীর গতির মধ্যে মানুষের যে বয়ে চলার যে বিষয়টা, বাধা অতিক্রম করার বিষয়টা যেভাবে ফুটে ওঠে এটা ফুল ফোটার মধ্যে দিয়ে হয়তো স্পষ্ট হয় না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে। দ্বিতীয় পর্ব যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য দ্বিতীয় পর্বটা আমি নিয়ে আসবো।